সাবস্ক্রাইব করো ডেল্টা ম্যাথ গাইড চ্যানেল এবং লেটেস্ট টিউটোরিয়াল ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজ আমরা শুরু করছি ভেক্টর অ্যান্ড 3D জিওমেট্রির থার্ড চ্যাপ্টার দিক কোসাইন ও দ্বিগুণোপাত সমূহ, অর্থাৎ ডিরেকশন কোসাইন্স অ্যান্ড ডিরেকশন রেশিওস। তো এর আগের এপিসোডগুলোতে আমরা ভেক্টর অ্যালজেব্রা ও দুটি ভেক্টরের গুণ শিখেছিলাম। তো এই চ্যাপ্টারটি শেখার জন্য আগের দুটি চ্যাপ্টারের কনসেপ্ট দরকার আছে। তো যারা এখনো পর্যন্ত আগের চ্যাপ্টার দুটি শেখনি, তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে ওই ভিডিওগুলো দেখে নেবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের চ্যাপ্টার ডিরেকশন কোসাইন এন্ড ডিরেকশন রেশিওস। তো ডিরেকশন কোসাইন এন্ড ডিরেকশন রেশিওস কি সেটা জানার আগে আমাদের এটা জানতে হবে এটার প্রয়োজনীয়তা কতটুকু, কেন ডিরেকশন কোসাইন বা ডিরেকশন রেশিওস এই টার্ম দুটি এসেছে। তো তোমরা খেয়াল করে দেখো, যখন আমরা টু ডাইমেনশনাল জিওমেট্রি করেছিলাম তখন একটি সরলরেখা কিভাবে নত আছে সেটা বোঝার জন্য আমরা কেবলমাত্র এক্স অক্ষের সঙ্গে কত কোণ করে সেটা জানলেই চলে। কেন দেখো, ধরো একটি সরলরেখা আমি এখানে মূলবিন্দু থেকে নিলাম যাতে ওয়াই অক্ষের ক্যালকুলেশন করতে সুবিধা হয়, সেটা মূলবিন্দু থেকে না হয়ে অন্য কোনো জায়গা থেকেও হতে পারতো। যাই হোক, তো এটি একটি সরলরেখা যদি হয় এবং সেটা যদি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা জানি ওয়াই অক্ষের সঙ্গে কি হবে, 90 মাইনাস মানে ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করবে সেটা সহজে পাওয়া যায়, সেটা হচ্ছে 90 মাইনাস থিটা হবে। কিন্তু থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিতে এটা সম্ভব না, কারণ ধরো একটি সরলরেখা এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করলো, অর্থাৎ এই অক্ষের সঙ্গে থিটা কোণ করলো। এখন যেহেতু এটা থ্রি ডাইমেনশনাল, অর্থাৎ এখানে ওয়াই অক্ষ, জেড অক্ষ এবং এক্স অক্ষটা এখানে 3D বলে এরকম ভাবে দেখানো হয়েছে। আসলে ওয়াই অক্ষ আর জেড অক্ষ যদি আমি এভাবে ধরি, তাহলে এক্স অক্ষটা হবে ঠিক এই দুটো মানে ওয়াই আর জেড এর সঙ্গে লম্বভাবে অবস্থান করবে। এখন দেখা গেল বা তোমরা ধরতে পারো যে এটা এইভাবে আছে। তো এই দণ্ডটিকে তোমরা যদি এক্স অক্ষ ভাবো, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, এই অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ, এই অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ এভাবেও থাকতে পারে, অর্থাৎ 30 ডিগ্রি কোণ করে কিন্তু অনেক ভাবে অবস্থান করতে পারে একটি সরলরেখা। তাই প্রতি ক্ষেত্রে আলাদা আলাদা ওয়াই অক্ষ আর জেড অক্ষের সঙ্গে কোণ করে থাকবে। তাই কেবলমাত্র একটি কোণ দ্বারা আমরা বুঝতে পারবো না থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিতে যে সরলরেখাটি কিভাবে নত। এই জন্য আমাদের অন্তত দুটি কোণ দরকার। তো যেমন 2D তে একটি কোণ থাকলে আরেকটি কোণ আমরা জেনে যাই, ঠিক একই রকম থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে আমরা যদি দুটি কোণ পেয়ে যাই, তাহলে তৃতীয়টি আমরা সেখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারবো। তো এখন জেনে নেওয়া যাক এই ডিরেকশন কোসাইন কাকে বলবো। ধরো একটি সরলরেখা আমি এখানে মূলবিন্দু থেকে নিলাম। তো এই সরলরেখাটি এক্স অক্ষের সাথে আলফা কোণ করলো এবং ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করলো, আর জেড অক্ষ এই সরলরেখার সঙ্গে গামা কোণ করলো। তাহলে এই যে আলফা বিটা গামা কোণ করলো, তাদের যে কোসাইনের মান, সেই মানগুলোকে আমরা বলবো এই যে সরলরেখা আমি নাম দিলাম এখানে ওপি। তাহলে এই ওপি সরলরেখার ডিরেকশন কোসাইন হবে cos আলফা cos বিটা cos গামা। অর্থাৎ আমরা এখানে বলবো cos আলফা cos বিটা এবং cos গামা। এই যে তিনটি কোসাইন, এই তিনটি কোসাইনকে বলি আমরা ওপি সরলরেখার ডিরেকশন কোসাইন। তো যেহেতু তিনটি কোসাইন আছে এখানে, তাই এটা প্লুরাল ফর্ম কোসাইন্স, তাই আমরা এটাকে সংক্ষেপে বলি ডিসিস, ডিরেকশন কোসাইন্স, যাকে শর্ট ফর্মে আমরা বলি ডিসিস, ডিরেকশন কোসাইন্স। এটাকে সংক্ষেপে আমরা এরকম ডিসিস লিখে থাকি। তো cos আলফা cos বিটা cos গামা যদি কোনো একটি সরলরেখার ডিরেকশন কোসাইন্স হয়, দেখো cos আলফা cos বিটা cos গামা কোন সরলরেখার ডিরেকশন কোসাইন্স হলে, কোন সরলরেখার আমি সংক্ষেপে লিখব সরলরেখার ডিসিস হলে অবশ্যই এই তিনটির মধ্যে সম্পর্ক হবে এরকম, cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল টু 1। অবশ্যই এই ফর্মুলার মধ্যে এরা আসবে।
যদি এই সম্পর্কটি সিদ্ধ না করে তাহলে মনে রাখবে কজ আলফা কজ বিটা কজ গামা কোনো সরলরেখার ডিসিস না। এখন আরেকটি কথা, এই কজ আলফা এটাকে আমরা সাধারণত এল দিয়ে লিখি, কজ বিটাকে লিখি স্মল এম দিয়ে এবং কজ গামাকে লিখি স্মল এন দিয়ে, অর্থাৎ এল এম এন এর মাধ্যমে আমরা সাধারণত ডিসিস প্রকাশ করে থাকি। তো ভিউয়ার্স, এই ছিল ডিরেকশন কোসাইনের মেইন কনসেপ্ট। এখন আমরা বুঝবো ডিআরএস কাকে বলে বা ডিরেকশন রেশিওস অর্থাৎ দিক অনুপাত বলতে আমরা কি বুঝি। দেখো, তো দিক অনুপাত হচ্ছে এমন তিনটি সংখ্যা যে তিনটি সংখ্যা কোন একটি সরলরেখার ডিসিস এর সঙ্গে একই অনুপাতে থাকবে। অর্থাৎ কোন একটি সরলরেখার ডিআরএস বলতে আমরা তিনটি নাম্বারকে বুঝবো যে তিনটি নাম্বার ওই সরলরেখার ডিসিস এর সঙ্গে একই অনুপাতে থাকবে। অর্থাৎ আমি এইভাবে লিখতে পারি, একটি সরলরেখার বা রেখাংশের একটি সরলরেখার ডিসিস এল এম এন, তবে এল এম এন এর সাথে এ বি সি সমানুপাতি হলে এ বি সি কে ওই সরলরেখার দিক অনুপাত যেটাকে আমরা ইংরেজিতে বলি ডিরেকশন রেশিও। তো এটা প্লুরাল ফর্ম বলে এখানেও আমরা রেশিওস লিখবো, ডিরেকশন রেশিওস, যেটাকে সংক্ষেপে আমরা ডিআরএস বলি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ ধরো এই সরলরেখার ক্ষেত্রে ডিসিস কত, কজ আলফা কজ বিটা কজ গামা বা এলিমেন্ট, তাহলে এর সঙ্গে একই অনুপাতে কি কি থাকবে, অনেক নাম্বার হতে পারে। আমি যদি সবগুলোকে 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, l/2 m/2 n/2, তাহলে l/2 m/2 n/2 এরা কিন্তু এই সরলরেখার ডিআরএস, এরা কিন্তু ডিসিস হবে না। অর্থাৎ l/2 m/2 n/2 কিন্তু ডিসিস হবে না। কারণ কি, এরা ডিসিস হয়েছিল বলে l² + m² + n² 1 হয়েছিল। অর্থাৎ এরা ডিসিস হলে যেটা হচ্ছে l² + m² + n² = 1 হবে, তাই এরা এই সরলরেখার ডিসিস। কিন্তু এদের সঙ্গে একই অনুপাতে আমি ধরো তিনটা নাম্বার নিলাম, যেটা l/2 m/2 n/2, তাহলে এরা তো lm/n এর সঙ্গে একই অনুপাতে আছে, অর্থাৎ lm/n এর সঙ্গে সমানুপাতি এরা, তাই এদেরকে আমরা ডিআরএস বলবো। কিন্তু এদেরকে ডিসিস বলা যাবে না, কারণ এদের যদি আমি তিনটাকে স্কয়ার করে যোগ করি তাহলে কিন্তু 1 আসবে না। বুঝতে পেরেছো? একইভাবে আমি যদি এদেরকে 2 দিয়ে গুণ করতাম তাহলে কি পেতাম, 2l 2m 2n, তারাও কিন্তু ওই সরলরেখার ডিআরএস, বাট তারা কিন্তু ডিসিস না। অর্থাৎ একটি সরলরেখার ডিসিস কিন্তু একটা নির্দিষ্ট তিনটা নাম্বার, আর ওই সরলরেখার ডিআরএস কে কিন্তু অনেক ভাবে প্রকাশ করা যেতে পারে। দেখা গেল একজন লিখলো একটি সরলরেখার ডিআরএস 1,1,1, এটা ডিআরএস হবে, কিন্তু এটাকে কি ডিসিস বলা যায়? কারণ ডিসিস হতে গেলে এই তিনটা স্কয়ার করে যোগফল 1 আসতে হবে, অর্থাৎ এটা কিন্তু ডিসিস না। তো কোন একজন লিখেছে যে এটা হচ্ছে একটা সরলরেখার ডিআরএস, সাপোজ নিলাম আমি, এবং আরেকজন লিখেছে যে ওই সরলরেখার ডিআরএস 2,2,2, তাহলে এখানে কোনো ভুল আছে? না, এখানে কিন্তু কোনো ভুল নেই। কারণ যে 1,1,1 লিখেছে তার মানে এটা যদি ডিআরএস হয়ে থাকে তাহলে 2,2,2 কেও আমরা ডিআরএস বলতে পারবো, এর মধ্যে কোনো ভুল নেই। হ্যাঁ, এই ক্ষেত্রে 2 দিয়ে কেটে দিলে কিন্তু আমি, অর্থাৎ সবাইকে 2 দিয়ে ভাগ করলে 1,1,1 পাবো। তো এটা একটু বেশি সিম্পলিফাইড ফর্মে আছে, আর এটাকে এখনো সিম্পলিফাইড করা হয়নি, বাট দুটো অ্যানসারই কিন্তু ঠিক। এই ছিল আমাদের ডিআরএস এর কনসেপ্ট। তো ভিউয়ার্স, এই ডিসিস এবং ডিআরএস দিয়ে আমরা এই চ্যাপ্টারে কি কি শিখতে পারবো এখন দেখা যাক। তো ভিউয়ার্স, ডিসিস এবং ডিআরএস এর বিভিন্ন অ্যাপ্লিকেশন শেখার আগে আমরা ডিসিস এবং ডিআরএস সম্বন্ধে আরেকটু জেনে নেব। ধরো একটি সরলরেখার ডিসিস lmn এবং ডিআরএস abc,
তো যেমন বলেছিলাম ডিসিস এবং ডিআরএস এর মধ্যে সম্পর্ক কি, ডিআরএস গুলো ডিসিস এর সঙ্গে একই অনুপাতে থাকে, মানে সমানুপাতি হবে। অর্থাৎ আমরা লিখতে পারবো L বাই A ইকুয়াল টু তাহলে M বাই B ইকুয়াল টু N বাই C। ইনফ্যাক্ট ডিআরএস এর ডেফিনেশন দিতে গেলে আমাদের এভাবেই আসতে হয়, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে তিনটি সংখ্যা এবিসি যদি এলএম এন এর সঙ্গে সমানুপাতি হয় তাহলে সেই তিনটি নাম্বারকে বা সংখ্যাকে আমরা ডিআরএস বলি। অর্থাৎ L বাই A ইকুয়াল টু M বাই B ইকুয়াল টু N বাই C হলে এবিসি কে বলবো আমরা এখানে ডিআরএস। তো দেখো যদি L বাই A ইকুয়াল টু M বাই B ইকুয়াল টু N বাই C হয় তাহলে এখান থেকে আমরা আরেকটি সম্পর্ক পাচ্ছি। তো এটা এরকম রিলেশন লেখা থাকলে আমরা জানি সংযোজন প্রক্রিয়া বলে একটি প্রক্রিয়া আছে, যেখানে কি হয় সবগুলোকে উপরে যোগ করা যায় এবং সব নিচের গুলোকে যোগ করা যায়। ঠিক একই রকম আমরা যদি সবগুলোকে স্কয়ার করে যোগ করি তাহলে একটি রুট নিতে হবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো রুট ওভার L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ার বাই রুট ওভার A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার। এটাও সংযোজন প্রক্রিয়ার মতো একটি প্রক্রিয়া, এটা তোমরা জেনে রাখো। যদি কখনো এরকম কিছু ইকুয়াল ইকুয়াল দেওয়া থাকে তাহলে তোমরা লবের গুলোকে স্কয়ার করে তার রুট নিয়ে এবং হরের গুলোর স্কয়ার করে রুট নিলে এই অনুপাতের সঙ্গে সমান হয়। একইভাবে তোমরা যদি কিউব করো তাহলে সেই ক্ষেত্রে থার্ড রুট নেবে এবং নিচেও সেই ক্ষেত্রে কিউব করে থার্ড রুট নেবে, তাহলেও কিন্তু আমরা এটাকে সমান লিখতে পারবো। তো যাই হোক, এটা লেখাতে আমরা কি পাচ্ছি দেখো, ইকুয়াল টু উপরেরটা 1 হয়ে যাবে এবং নিচে থাকছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। অর্থাৎ এই সম্পর্ক থেকে আমি যদি এখন এটাকে বাদ দিয়ে দেই তাহলে L বাই A ইকুয়াল টু এটা, সুতরাং আমরা বলতে পারবো L ইকুয়াল টু A বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। একইভাবে m বাই b ইকুয়াল টু যদি এটা লিখি তাহলে m ইকুয়াল টু b বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এবং n ইকুয়াল টু c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো দেখো তোমরা খেয়াল করে যেখানে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার অর্থাৎ এই তিনটাকে স্কয়ার করে যদি যোগ করো তাহলে কিন্তু উপরে আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এবং নিচেও আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, অর্থাৎ অন হয়ে যাবে। অর্থাৎ ডিসিস এর যে শর্তটা সেটা কিন্তু অটোমেটিক পূরণ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে যেটা শেখার তা হচ্ছে, ধরো কোনো একটি সরলরেখার তুমি ডিসিস জানো না, কেবলমাত্র ডিআরএস জানো, তাহলে দেখো এই ডিআরএস এর সাহায্যে ডিসিস গুলো বের হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, এল বের করার সূত্র এটা, এম বের করার সূত্র এটা, এন বের করার সূত্র এটা। অর্থাৎ যদি আমাকে বলা হয় যে ডিআরএস থেকে ডিসিস কিভাবে আসা যাবে, ধরো কোনো একটি সরলরেখার ডিআরএস হচ্ছে এ বি সি, এটা আমি ডিআরএস লিখলাম, এরকম ব্র্যাকেট দিলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই ডিআরএস থেকে তোমাকে যদি বলা হয় ডিসিস বের করতে, তো ডিআরএস থেকে ডিসিস আসার জন্য যে ফর্মুলা সেটা আমি এইভাবে লিখলাম। দেখো, ডিআরএস দেওয়া থাকলে তোমাকে ডিসিস বের করতে গেলে তুমি লিখবে a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, কমা b বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, কমা c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো ভিউয়ার্স, এইভাবেই যদি কোনো একটি সরলরেখার আমরা ডিআরএস জানি তাহলে ডিআরএস থেকে কিন্তু আমরা ডিসিস বের করতে পারছি। তো আশা করি বুঝতে পেরেছো যে ডিআরএস থেকে আমরা কি করে একটি সরলরেখার ডিসিসে আসব, অর্থাৎ দিক অনুপাত থেকে কিভাবে আমরা দিক কোসাইনে আসব সেটা কিন্তু শিখে গেলাম। তো এখন আমরা জানার চেষ্টা করব, যদি কোনো দুটি বিন্দু দেওয়া থাকে তাহলে সেই দুটি বিন্দু যুক্ত করে যে লাইন আসবে, অর্থাৎ সংযোজক সরলরেখাটি পাবো আমরা, তার ডিআরএস কি করে বের করব। তো আমরা যদি ডিআরএস টা বের করা শিখে যাই তাহলে সেই ডিআরএস এর মাধ্যমে ডিআরএস কে এইভাবে আমরা কনভার্ট করে ডিসিস এ আসতে পারবো। তো চলো শিখে নেওয়া যাক। তো ধরো একটি বিন্দু A যার কোঅর্ডিনেট x1 y1 z1 এবং আরেকটি বিন্দু B যার কোঅর্ডিনেট x2 y2 z2। তাহলে এই A আর B যুক্ত করলে এরকম একটা রেখাংশ পাবো আমরা AB। তাহলে এই AB রেখাংশের ডিআরএস কত হবে?
তো ভিউয়ার্স সিম্পলি ভাবো, যদি a একটি বিন্দু হয় তাহলে তার অবস্থান ভেক্টর কি হতো, x1i প্লাস y1j প্লাস z1k। একইভাবে এই b বিন্দুরও একটা আমরা অবস্থান ভেক্টর পেতাম। তাহলে সেই ক্ষেত্রে ab ভেক্টর বের করার সময় কি হয়, এর অবস্থান ভেক্টর থেকে মানে এই যে b বিন্দুর অবস্থান ভেক্টর থেকে a বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করতে হয়, অর্থাৎ আমরা x2 x1i ক্যাপ পাবো। একইভাবে y2 y1j ক্যাপ পাবো এবং z2 z1k ক্যাপ পাবো। অর্থাৎ ab ভেক্টর নির্ণয় করার জন্য যেমন পয়েন্টটার থেকে আমরা আগেরটা বিয়োগ করি, ঠিক একইভাবে ab এর ডিআরএস বের করার জন্য আমরা কিন্তু সিম্পলি তাই করব, x2 x1, y2 y1, z2 z1। অর্থাৎ এই হয়ে গেল ab রেখাংশের ডিআরএস। তো বুঝতেই পারছো খুবই সহজ একটি ফর্মুলা। এইভাবে যদি যে কোনো দুটি বিন্দু আমরা জানি, তাহলে সেই দুটি বিন্দুর সাহায্যে কিন্তু তার ডিআরএস বের করতে পারবো, অর্থাৎ ওই রেখাংশের ডিআরএস আমরা বের করতে পারবো। এখন তোমাকে যদি বলা হয় যে ডিআরএস তো পেয়ে গেলাম, তাহলে এবি রেখাংশের ডিসিস কত, অর্থাৎ তোমাকে যদি দুটি বিন্দু দিয়ে ডিসিস বের করতে বলে, তো ডিআরএস পাওয়ার পর ডিসিস এর রুলস আমরা জানি যে ডিসিস কি করে বের করে। আমি লিখছি এবি এর ডিসিস, এবি এর ডিসিস দেখো কি হবে। আমরা জানি কোন একটি সরলরেখার ডিআরএস যদি এরকম ধরি, ধরো এটা প্রথমটা a, পরেরটা b, তারপরটা c, তাহলে ফর্মুলা কি ছিল, a বাই অর্থাৎ এই পুরোটা বাই x2 x1 বাই রুট ওভার এই তিনটা স্কয়ারের যোগ রুট ওভার x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার প্লাস z2 z1 হোল স্কয়ার। তো তোমরা হয়তো ভাবছো যে এত বড় বড় ক্যালকুলেশন হয়, আসলে এত বড় হয় না। যখন তোমরা b এর থেকে এগুলো বিয়োগ করবে তখন তো এরকম দুটো করে পাবে না, হয়তো 2 1 করে 1 হয়ে যাবে, সিম্পল হয়ে যাবে, তখন কিন্তু দেখতে এত বড় হবে না। তো ঠিক একই রকম এখানে হবে y2 y1 বাই রুট ওভার এই তিনটা স্কয়ারের যোগ আবার হবে। তো আমি যদি এখানে এই হোল স্কয়ার যে ফর্মটি, অর্থাৎ x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার প্লাস z2 z1 হোল স্কয়ার কে একটা কোন নির্দিষ্ট নাম্বার ধরে নিতাম, অর্থাৎ k বা কিছু একটা কনস্ট্যান্ট ধরে নিতাম, তাহলে এত বড় দেখতে হতো না। জাস্ট আমি তোমাদের মেইন সূত্রটা বোঝানোর জন্যই এইভাবে লিখছি। তাহলে এখানেও একই রকম ভাবে আমরা এই তিনটি স্কয়ারের যোগ লিখব। তো x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার প্লাস z2 z1 হোল স্কয়ার। তো ভিউয়ার্স আশা করি বুঝে গেছো যে কোন দুটি বিন্দু দেওয়া থাকলে তার সংযোগ রেখাংশের ডিআরএস আমরা কিভাবে পাবো এবং ডিসিস কিভাবে পাবো। তো এখন আমরা এই ডিআরএস এবং ডিসিস এর সাহায্যে দুটি সরলরেখা যদি থাকে তার মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র শিখব। তো ভিউয়ার্স দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ আমরা কি করে নির্ণয় করব। দেখো ধরো এটা একটা সরলরেখা, এটা আরেকটা সরলরেখা, এই দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে এবং মধ্যবর্তী কোণ এখানে থিটা নেওয়া হয়েছে। তো সাধারণত মধ্যবর্তী কোণ বলতে আমরা সূক্ষ্ম কোণটাকেই বুঝি, কারণ একটি কোণ যদি থিটা হয় আর একটি কোণ কি হবে 180 থেকে বিয়োগ করলেই হবে। তো আমরা সূক্ষ্ম কোণ নির্ণয়ের সূত্র শিখব। কখনো যদি স্থূল কোণ বের করতে দেয় তাহলে সূক্ষ্ম কোণ নির্ণয় করার পর আমরা 180 থেকে বিয়োগ করলেই কিন্তু স্থূল কোণটি পেয়ে যাব। তো সাধারণত দেয় না, সূক্ষ্ম কোণটি বের করতে দেয়। দেখো ফর্মুলা কি আছে। তো এই সরলরেখাটার ধরলাম আমি ডিসিস a1 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 এবং ডিআরএস a1 b1 c1 এবং এই সরলরেখাটার ডিসিস l2 m2 n2 এবং ডিআরএস a2 b2 c2। আমি ডিসিস এবং ডিআরএস একই সঙ্গে লিখেছি কারণ এই সূত্রটা আমরা একই সঙ্গে ডিসিস দিয়ে শিখব এবং ডিআরএস দিয়ে শিখব। তো দেখো সূত্রটি কি হবে। তো সরলরেখা দুটির মধ্যবর্তী এই কথাগুলো তোমরা লিখে করবে। মধ্যবর্তী সূক্ষ্মকোণ থিটা হলে দেখো cos থিটা ইকুয়াল টু ফর্মুলা cos থিটা ইকুয়াল টু, আমি আগে ডিআরএস এর ফর্মুলা দিচ্ছি। তাহলে cos থিটা ইকুয়াল টু হবে a1 a2, অর্থাৎ এখানকার a1 এর সঙ্গে এখানকার a2 প্লাস b1 b2
প্লাস C1 C2 বাই রুট ওভার যে একটি সরলরেখার ডিআরএস গুলো কি ছিল a1 b1 c1 ছিল, তাই এখানে a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার, এবং আরেকটি সরলরেখার ডিআরএস ছিল a2 b2 c2, তাই a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস c2 স্কয়ার। এটি হচ্ছে ডিআরএস দিয়ে ক্যালকুলেশনের ফর্মুলা। অর্থাৎ ডিআরএস যদি জানা থাকে তোমার, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করবে। কিন্তু যদি ডিসিস জানা থাকে, তাহলে দেখো এই একই সূত্র কি হচ্ছে, আমি এখানে অর লিখে দিলাম। অর্থাৎ তোমার ডিআরএস জানা থাকলে ওটা করবে, ডিসিস জানা থাকলে এটা করবে। তো যখন তুমি ডিসিস এর ফর্মুলা ইউজ করবে, সেই ক্ষেত্রে দেখো আমরা যদি ডিসিস গুলো গুণ করি এরকম করে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, তাহলে কি হচ্ছে, এটা লেখার পর যখন নিচে এরকম করে বসাতে যাব, আমরা জানি যে ডিসিস এর বেলায় রুট ওভার L1 স্কয়ার প্লাস M1 স্কয়ার প্লাস N1 স্কয়ার করলে 1 চলে আসবে, তাই ডিসিস এর সূত্রে কিন্তু এই নিচের পার্টটি আসে না। তো তোমরা ডিসিস এর সূত্রটি আগে লিখে যদি তোমরা ডিএস এর সূত্রটি পরে করো, তাহলে সেই ক্ষেত্রে ডিসিস লেখার পর প্রত্যেকটা ডিসিস এর যে ভ্যালু অর্থাৎ L1 L2 L3, অর্থাৎ আমরা এর আগে দেখেছিলাম যে ডিসিস আর ডিআরএস এর মধ্যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে তোমরা যদি ডিআরএস এর ফর্মুলাটি লিখো, তাহলে কিন্তু এটাই আসবে। তো যাই হোক, এখানে আরেকটি জিনিস আমি লিখিনি, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে এই দুটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ। তো এই ফর্মুলাটি লেখার সময় অবশ্যই এখানে মড ইউজ করবে। তাহলে কি হবে, এই মানটি কখনো কখনো নেগেটিভ আসে, তাহলে মড থাকার জন্য অটোমেটিক এটা পজিটিভ চলে আসবে। অর্থাৎ এখানে পজিটিভ আসা মানে cos থিটা পজিটিভ, আর cos থিটা পজিটিভ হলে থিটা সূক্ষ্মকোণে পাবে তোমরা। যাই হোক, একই ভাবে উপরটা যেমন মড আছে, নিচেরটাতে এরকম মড দিবে। তাহলে এই হচ্ছে দুটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ নির্ণয়ের সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো দুটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ বের করতে পারবো, এবং সরলরেখা দুটি পরস্পর লম্ব কিনা সেটাও জানতে পারবো। তো দেখো, যদি সরলরেখা দুটি লম্ব হয়, তাহলে সেই ক্ষেত্রে কি থিটা 90 হবে, অর্থাৎ cos 90 মান 0, অর্থাৎ এর ভ্যালু কিন্তু 0 আসবে। তো দেখো, আমি সেগুলো লিখবো এখন। সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে, তো সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে, তো লম্ব হলে আমরা কি পাবো, যদি ডিআরএস এর কথা বলি, তাহলে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0 আসবে। और ডিসিস দিয়ে করলে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0 আসবে। তো লম্বের ক্ষেত্রে নিচেরগুলো লেখার প্রয়োজন নেই, কারণ যখন এটা বাই নিচেরটা ইকুয়াল টু 0 লিখবে, তো নিচেরটা তো 0 এর সঙ্গে গুণ হয়ে চলেই যাবে, তাই কেবলমাত্র উপরটা 0 লিখলেই চলবে। তো এই হচ্ছে দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে আমরা এরকম পাবো। কিন্তু সরলরেখা দুটি যদি পরস্পর সমান্তরাল হয়ে যায়, অর্থাৎ থিটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমরা কি পাবো, আমরা জানি যে এটা ইকুয়াল টু কি হবে, 1 হয়ে যাবে। অর্থাৎ এটা ইকুয়াল টু 1 হলে এটাকে স্কয়ার করে অনেক ক্যালকুলেশন করার পর আমরা ফাইনাল যে রেজাল্টটা পাই, সেটা আমরা এখন লিখবো। কারণ ভিডিও আমি বেশি লেন্দি বানাবো না, কারণ ওটা তোমরা এক্সাম্পলে পেয়ে যাবে, ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি না। তো এই দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, তো আমি সিম্পলি লিখছি সমান্তরাল হলে। তো যখন দুটি সরলরেখা সমান্তরাল হয়ে যাবে, তখন তাদের মধ্যে সম্পর্কটা দাঁড়াবে এরকম, একই অনুপাতে থাকবে a1 বাই a2। অর্থাৎ একটি সরলরেখার ডিআরএস যদি a1 b1 c1 হয়, একটি সরলরেখার ডিআরএস a1 b1 c1, আর একটি সরলরেখার ডিআরএস a2 b2 c2, তাহলে তারা একই অনুপাতে থাকবে a2 b2 c2। এই জিনিসটাকে তোমরা আরেক ভাবে বুঝতে পারো, কি হবে, যদি তারা সমান্তরাল হয়, তাহলে এই দুটি সরলরেখা মানে দুটি সরলরেখার ক্ষেত্রে ডিসিস গুলো কি হয়, সেম হয়ে যাবে। কারণ একটি সরলরেখা x অক্ষ y অক্ষ z অক্ষের সঙ্গে যে কোণ করবে, অন্য সরলরেখাটিও যদি একই কোণ করে, সেই ক্ষেত্রেই কিন্তু তারা সমান্তরাল হতে পারবে। তাই এদের অনুপাত, অর্থাৎ এরা সমানুপাতি হয়ে যাচ্ছে অটোমেটিক।
এবং এটা হচ্ছে ডিআরএস এর সূত্র দিয়ে, এবার ডিসিস দিয়েও লিখলে এভাবে লিখতে পারবে তোমরা, L1 L2 M1 M2 N1 N2। তো ভিউয়ার্স, এই হচ্ছে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র, এবং তার সাথে আমরা শিখলাম যে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল এবং লম্ব হলে কি সম্পর্ক হয়। তো এখন আমরা এই ডিআরএস এর মাধ্যমে আমরা প্রজেকশনের একটি সূত্র শিখে নেব। তো ভিউয়ার্স, ধরো তোমাকে দুটি বিন্দু দেওয়া হলো এবং বলা হলো যে এই দুটি বিন্দু থেকে আরেকটি সরলরেখা দেওয়া আছে, সেই সরলরেখার উপর লম্ব অভিক্ষেপ কত হবে। অর্থাৎ এখানে একটি বিন্দু P আর একটি বিন্দু Q, এই PQ যে দুটো বিন্দু আছে এই বিন্দু থেকে এই AB সরলরেখার উপর লম্ব অভিক্ষেপ টানতে হবে। তো লম্ব অভিক্ষেপটা কি? P বিন্দু থেকে AB এর উপর লম্ব, Q বিন্দু থেকে AB এর উপর লম্ব। এই দুটো লম্ব যেখানে ছেদ করবে সেটা একটি আমি নাম দিয়েছি M, একটি N। অর্থাৎ এই যে অংশটা এটাই কিন্তু হচ্ছে ওই PQ এর লম্ব অভিক্ষেপ। এখন PQ লাইনটি যদি এইভাবে নত না থেকে আরেকটু এরকম থাকতো, অর্থাৎ এইভাবে নত থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু অভিক্ষেপটা কম হয়ে যেত। এক সময় এই PQ লাইনটি যদি পুরো এইভাবে AB এর উপর লম্ব হয়েই থাকে তাহলে কিন্তু লম্ব অভিক্ষেপ শূন্য হবে, কারণ তার একটি বিন্দু P সেটা যেখানে ছেদ করবে AB কে লম্ব হবে, এবং অপর বিন্দু যদি Q সেটাও কিন্তু এসে তখন এই একই বিন্দুতে ছেদ করবে, সেক্ষেত্রে শূন্য হবে। আবার অন্যভাবে বলতে পারি যে PQ সরলরেখাটা যদি AB সরলরেখার সঙ্গে সমান্তরাল থাকে তাহলে PQ এর যা দৈর্ঘ্য হবে ওই লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কিন্তু সেম হয়ে যাবে। যাই হোক, এরকম দুটি বিন্দু জানা থাকলে এবং যার উপর লম্ব অভিক্ষেপ টানতে হবে তার যদি আমরা ডিসিস জানি বা ডিআরএস জানি তাহলে আমরা লম্ব অভিক্ষেপটি বের করতে পারবো। দেখো কি হবে, তো PQ এর লম্ব অভিক্ষেপ AB এর উপর MN, আমি নাম দিলাম MN, এবং এটা নির্ণয় করার ফর্মুলা হচ্ছে এরকম। তো MN ইকুয়াল টু যেটা হবে, তো AB এর তোমাকে ডিসিস জানতে হবে। এখানে যদি ডিআরএস জানা থাকে তাহলে ডিআরএস এর সাহায্যে তোমরা ডিসিস বের করে নিবে। তাহলে L ইনটু ভুজের অন্তর x2 x1 প্লাস M ইনটু কোটির অন্তর y2 y1 প্লাস N ইনটু z যে কোঅর্ডিনেট আছে তার অন্তর। এই হচ্ছে লম্ব অভিক্ষেপ নির্ণয়ের সূত্র। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো লম্ব অভিক্ষেপ তোমরা কিভাবে নির্ণয় করবে। যদিও এই চ্যাপ্টারে লম্ব অভিক্ষেপের তেমন সমস্যা তোমরা কোথাও পাবে না, একটা থাকতে পারে, একটা দুটো থাকতে পারে, তো এই সূত্র দিয়ে তোমরা সেটা করতে পারবে। বাট এই সূত্রটি খুবই প্রয়োজন আছে তোমাদের ওই সরলরেখা চ্যাপ্টার, অর্থাৎ এর পরের যে চ্যাপ্টার আছে সেখানে শর্টেজ ডিসটেন্স বের করার জন্য কিন্তু এই সূত্রটি খুবই প্রয়োজন আছে। তো ভিউয়ার্স, এখন আমরা এই চ্যাপ্টার সম্পর্কিত কয়েকটি বিশেষ সমস্যার সমাধান শিখব। কোশ্চেন নাম্বার 3 তে বলেছে কোন সরলরেখা বা ভেক্টরের দিককোণগুলি আলফা বিটা গামা হলে প্রমাণ করো যে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা ইকুয়াল টু 2। তো দেখো আমরা কিভাবে করি। তো আমরা জানি, তো আগে লিখে নিই আমরা, আলফা বিটা গামা কোন ভেক্টরের দিককোণ হলে তো আমরা যে সূত্রটি জানি cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল টু 1 হয়, যেটা ইমপ্লাইজ করবে 1 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটার জায়গায় লিখবো 1 মাইনাস sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামার জায়গায় হবে 1 মাইনাস sin স্কয়ার গামা ইকুয়াল টু 1, যেটা ইমপ্লাইজ করছে মাইনাস কমন নিলে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা ইকুয়াল টু 1 মাইনাস 3। তো ইমপ্লাইজ sin স্কয়ার আলফা প্লাস
সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা ইকুয়াল টু 2 প্রুভড। তো ভিউয়ার্স, এই টাইপের প্রবলেম 2 নম্বরের প্রশ্নে উচ্চ মাধ্যমিকে প্রায় দেখা যায়। তো তোমরা এইভাবে প্রবলেমটি সলভ করবে। এখন আমরা দেখব আরেকটি সমস্যা। কোশ্চেন নাম্বার 4, এখানে বলেছে কোন সরলরেখা 6 7 1 এবং 2 3 1 বিন্দুগামী এবং x অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণে নত হলে রেখাটির দিক কোসাইন সমূহ নির্ণয় করো। তো দেখো, প্রথমে আমরা দুটি বিন্দু ধরে নিলাম, একটি a একটি b। সুতরাং ab এর দিক অনুপাত বা ডিআরএস। তো ডিআরএস কি হবে? আমি বলেছিলাম যে এটা থেকে এটা মাইনাস করতে হবে। ডিআরএস কেন বের করছি? কারণ ডিআরএস পেলেই আমরা ডিসিস বের করতে পারবো বা দিক কোসাইন বের করতে পারবো। তাই ডিআরএস বের করার সময় আমরা এটা থেকে এটা মাইনাস করে বের করব। তো কোথায় পাচ্ছি? -4, -3 থেকে -7 মাইনাস করলে হবে 4, 1 এর থেকে -1 মাইনাস করলে পাবো আমরা 2। তো এই হচ্ছে এবি এর ডিআরএস। তো ডিআরএস হয়ে গেলে এবি এর ডিসিস বা দিক কোসাইন সমূহ। তো যখন ডিসিস বের করব তখন অ্যাকচুয়ালি কি হয়? তো তার আগে আমি আরেকটি কথা বলে নেই। যখন আমরা ডিআরএস বের করলাম, দেখো -4 4 2 আসছে। তো আমি যদি সবাইকে 2 দিয়ে ভাগ করে দেই তাহলে কত পাবো? -2 2 1। অর্থাৎ এটা আমরা আরেকটু ছোট হয়ে গেল এবং সহজ হয়ে গেল। তাই আমরা এখানে এটা করে নিব যাতে আমাদের পরে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তো এখন ডিসিস বের করার জন্য কি হবে? -2 বাই √ওভার এই তিনটা স্কয়ার। অর্থাৎ এখানে কত পাবো আমরা? 4 প্লাস 1, তারপর 2 বাই √ওভার 4 প্লাস 1 এবং 1 বাই √ওভার 4 প্লাস 1। তো যেটা ইকুয়াল টু হবে -2/3, 2/3 আর একটা 1/3। তো ভিউয়ার্স, সাধারণভাবে যখন ডিসিস বের করতে বলে বা দিক কোসাইন সমূহ নির্ণয় করতে বলে তখন আমরা এইভাবে করলেই হয়ে যাবে। কিন্তু এখানে এই প্রবলেমটা আর একটা এক্সট্রা শর্ত দিয়ে দেওয়া আছে। সেটা কি? বলেছে যে রেখাটি x অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণ উৎপন্ন করেছে। তো x অক্ষের সঙ্গে যদি সূক্ষ্মকোণ উৎপন্ন হয়, অর্থাৎ cos আলফাটা পজিটিভ, তো cos আলফা যদি পজিটিভ হয় এখানে কিন্তু দেখা যাচ্ছে নেগেটিভ। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করে দিব। তাহলে কি হবে? দিক কোসাইন কিন্তু দিক কোসাইনই থেকে যাচ্ছে, কারণ এই তিনটা স্কয়ারের যোগফল তখনও 1 হবে। আসলে একই শর্ত দিয়ে দুটা দিক কোসাইন হতে পারে। কারণ আমরা জানি যে দিক কোসাইনের যে রিলেশনটা ছিল সেটা কি? cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা। এটা স্কয়ার রিলেশন, এখান থেকে দুটো করে মান পাওয়া সম্ভব। তো এই শর্তটিকে অ্যাপ্লাই করে আমরা এখন যে রেখাটির কথা বলেছে সেটি বের করতে পারবো। তো লিখব রেখাটি x অক্ষের সাথে সূক্ষ্মকোণে নত হলে সরলরেখার দিক কোসাইন সমূহ হবে, আমরা মাইনাস দিয়ে গুণ করে দিব। তো 2/3 -2/3 -1/3। তো যে জিনিসটা আমি বললাম এখানে যে x অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণে নত হলে cos আলফা ধনাত্মক হবে, সেটা তোমরা এখানে লিখেও এটা করতে পারো। যাই হোক, এই হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। এরকম আরো প্রশ্ন থাকতে পারে, কখনো তোমাকে এরকম দিক কোসাইন নির্ণয় করতে বলতে পারে এবং বলে দিতে পারে যে y রেখাটি y অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। সেই ক্ষেত্রে তোমাকে y এর মান এই অংশটা cos বিটার মান পজিটিভ রাখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটি প্রশ্নের সমাধান দেখব। কোশ্চেন নাম্বার 7, এখানে বলেছে দিক অনুপাত সমূহ নির্ণয় করে প্রমাণ করো যে P, Q এবং R বিন্দু তিনটি সমরেখ। তো দেখো, এই টাইপের প্রবলেমে আমরা কি করব? P, Q, R আমরা তুলে নিলাম। তো প্রথমে P, Q এর দিক অনুপাত বা ডিআরএস কত আমরা বের করে নিই। তো P, Q এর ডিআরএস অর্থাৎ Q এর থেকে P গুলো মাইনাস হবে। তো -3, -2 থেকে 3 মাইনাস করলে পাবো আমরা -5,
1 থেকে 4 মাইনাস করলে পাবো -3। তো এটাকে সহজ করার জন্য আমরা মাইনাসটাকে তুলে দিচ্ছি, 3 5 3। তো ভিউয়ার্স এখানে আমি আরেকটি কথা বলি, জেনারেলি যখন তোমাকে ডিআরএস বা ডিসিএস বের করতে হবে সাধারণত চেষ্টা করবে সংখ্যাগরিষ্ঠতা ধনাত্মক রাখার, অর্থাৎ দুটি মাইনাস না রেখে চেষ্টা করবে সবসময় দুটি প্লাস রাখার। এখানে যেমন 3টি মাইনাস আসছে এবং আমি মাইনাস গুণ করে দিয়ে সবগুলোকে প্লাস পেলাম। কখনো কখনো দেখবে দুটি মাইনাস আসলো এবং শেষেরটা প্লাস আসলো, তাহলে তোমরা মাইনাস দিয়ে গুণ করে দিয়ে প্রথম দুটোকে প্লাস রেখে পরেরটাকে মাইনাস রাখো, সাধারণত ওটা করলেই ক্যালকুলেশনে আমাদের সুবিধা হয়। তো আমরা পিকিউ এর ডিআরএস পেলাম। একইভাবে এখন আমরা কিউআর অথবা পিআর যে কোনো মানে এই পিকিউ দুটো ছাড়া অন্য যে কোনো আরেকটি জোড়া নিব। তো আমি এখানে পিআর নিচ্ছি এবং পিআর এর ডিআরএস। তো পিআর এর ডিআরএস কি হবে, 5 এর থেকে 2 মাইনাস করলে আমরা পাচ্ছি 3, 8 এর থেকে 3 মাইনাস করলে পাচ্ছি 5 এবং 7 এর থেকে 4 মাইনাস করলে পাচ্ছি 3। তো তোমরা দেখতেই পাচ্ছ যে পিকিউ এর ডিআরএস এবং পিআর এর ডিআরএস সেম আসলো। সুতরাং পিকিউ সমান্তরাল পিআর। তো ভিউয়ার্স মনে রাখবে এটা সব সময় আসবে, যদি দুটো সরলরেখা সমান্তরাল হয় তাহলে এদের ডিআরএস গুলো যদি নিউমেরিক ভ্যালু থাকে তাহলে সমান আসবে, না হলে আমরা জানি সমান্তরাল হলে কি হয়, এদের অনুপাত সেম হবে। তো সাধারণত এখানে সংখ্যা দেওয়া ছিল অর্থাৎ নিউমেরিক ভ্যালু দেওয়া ছিল, তাই কিন্তু আমরা সমান পেলাম, কিন্তু এক্স ওয়াই দিয়ে দেওয়া থাকলে তো আমরা এরকম সমান বুঝতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করব, এটা বাই প্রথমটা, সেকেন্ডটা বাই এখানকার সেকেন্ডটা এবং থার্ডটা বাই এখানকার থার্ডটা করে ক্যালকুলেশন করব। যাই হোক, তো আমরা এরকম সমান পেয়েছি অর্থাৎ এদের অনুপাত সেম আছে, তাই আমরা কি বললাম, এই দুটো সমান্তরাল। এখন পিকিউ এর সঙ্গে যদি পিআর সমান্তরাল হয়, দুটি সরলরেখা সমান্তরাল, সাধারণত একটি সরলরেখা এরকম আর একটি সরলরেখা এরকম সমান্তরাল হতে পারে। এবার এই দুটো সরলরেখা সমান্তরাল, তাহলে এদের কি কোনো সাধারণ বিন্দু থাকা সম্ভব? নিশ্চয়ই সম্ভব না। সম্ভব তখনই হবে যদি তারা একটি বিন্দু দিয়েই যায়, অর্থাৎ ধরো এটা পি, এটা কিউ, এই পি কিউ এর সঙ্গে পি আর সমান্তরাল কি করে হবে? পি তো আর এখানে নেই, পি তো এখানে আছে, তাহলে আর বিন্দুটি নিশ্চয়ই এই পি কিউ এর মধ্যেই কোথাও আছে। অর্থাৎ দুটি সরলরেখা সমান্তরাল এবং তাদের মধ্যে যদি একটি বিন্দু সাধারণ আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু বলতে পারবো যে এই তিনটি বিন্দুই সমরেখ। তো আমরা এটাই লিখবো যে পি কিউ ও পি আর এর সাধারণ বিন্দু পি। সুতরাং পি কমা কিউ কমা আর সমরেখ। এইভাবে আমরা তিনটি বিন্দু দেওয়া থাকলে ডিআরএস এর সাহায্যে সমরেখ প্রমাণ করতে পারবো। তো এখন দেখবো আরেকটি ভিন্ন টাইপের প্রবলেম। কোশ্চেন নাম্বার 22, দিক সংখ্যার সাহায্যে দেখাও যে পি কিউ আর এবং এস বিন্দুগুলি একটি সামান্তরিকের শীর্ষবিন্দু, সামান্তরিকটি কি একটি আয়তক্ষেত্র হবে? তো ভিউয়ার্স প্রথমেই আমরা পি কিউ আর এস বিন্দুগুলি তুলে নিলাম। এখানে আমি বলবো দিক সংখ্যা মানে কিন্তু দিক অনুপাত। দিক সংখ্যা কখনো কখনো দিক অনুপাতকে বলে থাকে এখানে বাংলায়, তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তো দেখো আমরা কি করে করব। তো আমি এখানে একটি সামান্তরিক এঁকে নিচ্ছি তোমাদের বিভিন্ন বাহুগুলি বোঝার সুবিধার জন্য। তো একটি পি কিউ আর এস। তো তার মানে আমাকে কি করতে হবে, এই পি কিউ এর সঙ্গে এস আর সমান্তরাল দেখাতে হবে এবং পি এস এর সঙ্গে কিউ আর সমান্তরাল দেখাতে হবে। তো দেখো আমরা পি কিউ এর ডিআরএস বের করব। পি কিউ এর ডিআরএস কত হবে? 2 এর থেকে 4 মাইনাস করলে -2, 3 এর থেকে 7 মাইনাস করলে -4, 4 এর থেকে 8 মাইনাস করলে -4। তো যেমন আমি বলেছিলাম এটাকে আমরা লিখতে পারবো 1 2 2 দিয়ে, কারণ -2 দিয়ে সবাইকে আমি ভাগ করে দিলাম, অর্থাৎ PQ এর ডিআরএস এটা ইকুয়াল টু এটা। এখানে তোমরা ইকুয়াল টু পরিবর্তে এরকম চিহ্ন ব্যবহার করতে পারো। এর অর্থ মানে অনেকটা এমন যে এরকম বোঝাবে। তো
আমি পিকিউ এর ডিএস বের করলাম, একই ভাবে এসআর এর ডিএস বের করব। এসআর এর ডিএস, তো এসআর যখন করব দেখো কি আসে, এস এর থেকে আর গুলো মাইনাস করব, তাহলে পাবো আমি 2, 2 এর থেকে -2 মাইনাস করলে পাবো 4, 5 এর থেকে 1 মাইনাস করলে পাবো 4, অর্থাৎ এখানেও পাচ্ছি আমি 1 2 2। তো এখানেই আমি লিখে দিতে পারি, সুতরাং PQ সমান্তরাল SR। একটা কাজ হলো আমার, এখন আমরা PS আর RQ করব। আবার PS এর ডিআরএস কত আসবে, P এর সঙ্গে S, P এর সঙ্গে S নিলে আমি এটার থেকে মাইনাস করলে পাবো -3, 2 এর থেকে 4 মাইনাস করলে পাবো -2 এর থেকে 7 মাইনাস করলে পাবো -5, এবং 5 এর থেকে 8 মাইনাস করলে পাবো -3, অর্থাৎ এখানে আমি পাচ্ছি 3 5 3। তো PS হয়ে গেল, এখন আমি QR বের করব। QR এর ডিআরএস, তো QR এর সময় আর এর থেকে Q মাইনাস করলে পাবো আমি -3, -2 থেকে 3 মাইনাস করলে -5, এবং 1 এর থেকে 4 মাইনাস করলে -3, অর্থাৎ এখানেও পাচ্ছি আমি 3 5 3। তো সুতরাং এখানে হবে PS সমান্তরাল QR। তো আমরা চতুর্ভুজ PQR থেকে কি পাচ্ছি, তাহলে চতুর্ভুজ PQR এর দুজোড়া বাহু আমরা সমান্তরাল পেলাম, সুতরাং PQRS একটি সামান্তরিক। তো এইভাবে আমরা প্রমাণ করে ফেললাম এই চারটি বিন্দু সামান্তরিকের চারটি শীর্ষবিন্দু। এখন আমাদের দেখতে হবে যে এই PQRS একটি আয়তক্ষেত্র কিনা। তো দেখো, এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা জানি যে একটি কোণ সমকোণ দেখাতে হবে। তো কি করে আমরা দেখাবো, তার জন্য তোমরা এই PQ যে রেখাটির ডিআরএস বের করেছো সেটা এটা, এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি A1 B1 C1 ধরি, এবং SP কোথায় ছিল আমাদের, বা PS এটা ছিল, তো এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি A2 B2 C2 ধরি। কারণ কি, যে এই দুটো যদি আমি না ধরি, কারণ আমার লম্বের সূত্রটা কি, লম্বের সূত্র হচ্ছে এর ডিআরএস গুলোর সঙ্গে এর ডিআরএস গুণফলের যোগফল আমাকে শূন্য দেখাতে হবে, তাই এই দুটো আমরা ধরে নিলাম। এখন আমরা গুণ করে দেখব যোগফল শূন্য হয় কিনা। তো সামান্তরিক বুঝে গেছো, এটা সামান্তরিক হয়ে গেল। বাকি প্রমাণের জন্য, অর্থাৎ সেকেন্ড পার্টের জন্য তোমরা যেটা করবে, এখন A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু, দেখো গুণ করব, A1 A2 গুণ করলে আমি কত পাচ্ছি, 1 এর সঙ্গে 3 অর্থাৎ 3 প্লাস এখানকার 2 এর সঙ্গে এখানকার 5 অর্থাৎ 10, এখানকার 2 এর সঙ্গে 3 অর্থাৎ 6। তো এটা ইকুয়াল টু আমার চলে আসলো 19, নট ইকুয়াল টু 0। তো এটা 0 কখন আসে, যদি এর মাঝখানে কোনো মাইনাস মাইনাস থাকে তাহলে আসে। এবং তোমরা ভাববে স্যার মাইনাসটা তো কেটে দিয়েছেন, যদি মাইনাসগুলো থাকতো কোনো লাভ নেই, সবগুলোর মধ্যেই মাইনাস ছিল, তো গুণফল কিন্তু সবগুলোর মধ্যেই মাইনাস আসতো। বুঝতে পেরেছো, এটা তখনই সম্ভব যখন এই দুটোর মধ্যে একটা মাইনাস থাকে, মানে তিনটার মধ্যে একটা মাইনাস থাকে বা তিনটার মধ্যে দুটো মাইনাস থাকে, এরকম যখন থাকে তখন এগুলো সম্ভব হয় 0 হওয়ার। এবং দুই ক্ষেত্রেই দেখো সবই প্লাস, তাই এখানে আর 0 আসলো না। তো যখন 0 আসলো না, তখন এই কোণটি 90 ডিগ্রি হলো না, আর একটি কোণ 90 ডিগ্রি হয়নি বলে আমরা কি বলবো, এই PQRS একটি সামান্তরিক কিন্তু আয়তক্ষেত্র না। তো বুঝতেই পারছো, আমি এখানে লিখে দিলাম, সুতরাং PQRS কে আয়তক্ষেত্র বলা যাবে না। তো ভিউয়ার্স, এই ছিল 22 নম্বর প্রবলেমটির সলিউশন মেথড। এখন আমরা এই চ্যাপ্টারের সেই সমস্যাগুলি দেখব যেগুলো এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক।
অর্থাৎ কোশ্চেন নাম্বার 26-এ বলেছে দুটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করো যাদের দিক কোসাইন সমূহ নিচের সমীকরণগুলিকে সিদ্ধ করে। তো এখানে যে প্রবলেমগুলি তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটিতে দুটি করে সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ শর্ত দেওয়া আছে, এবং এই সমীকরণগুলি মানে দুটি সরলরেখার কোসাইনের মধ্যে সম্পর্ক বহন করছে। তো এখান থেকে আমরা কিভাবে সমাধান করব? তো আমি এই প্রবলেমগুলি মানে সবকটি প্রবলেম একইভাবে সমাধান করতে হয়। আমি এর মধ্যে 4 নম্বর প্রবলেমটি নিচ্ছি এবং এটি কিভাবে আমি সমাধান করব তোমাদের বলছি, তোমরা এইভাবে বাকি প্রবলেমগুলি ইজিলি সলভ করতে পারবে। তো দেখো, প্রথমেই আমরা সমীকরণ দুটি তুলে নিয়ে দুটো নাম্বার দিলাম এবং এদের মধ্যে তোমরা সবসময় খেয়াল করবে একটি মানে একঘাত সমীকরণ হবে আর একটি দ্বিঘাত সমীকরণ। তো যে একঘাত সমীকরণটি হবে সেখান থেকে তোমরা এল, এম অথবা এন যে কোনো একটির মান বের করো, অর্থাৎ এম কে এল এবং এন এর মাধ্যমে অথবা এন কে বের করো যেখানে এল এবং এম দিয়ে আসবে। তো সবচেয়ে যেটা সুবিধা হবে যেটা সিঙ্গেল থাকবে, অর্থাৎ আমি এম বের করলে কিন্তু আমার সুবিধা হবে, কারণ এখান থেকে এম এর মান বের করে আমাকে এই সমীকরণে বসাতে হবে। বা আমি যদি এল বের করি তাহলে কি হবে, এগুলোকে ওই পাশে নিয়ে গেলে বাই 3 হবে, অর্থাৎ এই বাই 3 যুক্ত সমীকরণ মানে রাশিমালাটাকে যদি এখানে আমি বসাই তাহলে ক্যালকুলেশন একটু অসুবিধা হবে। দেখো কিভাবে করব। তো 1 আর 2 তোলা হয়ে গেছে, আমি এখন লিখবো 1 নং থেকে। তো 1 নং থেকে আমরা কি পাচ্ছি, m ইকুয়াল টু, আমি দুটোকে একবারে ওই পাশে নিয়ে যাচ্ছি, অর্থাৎ মাইনাস কমন নিলে আমি পাবো এখানে 3l প্লাস 5n। এই যে নতুন সমীকরণটা আসলো এটাকে আমি 3 নাম্বার দিয়ে দিলাম, কারণ এটাকে পরে আমার আবার ব্যবহার করতে হবে। তো m ব্যবহার হয়ে মানে m পেয়ে গেলাম, m এর মান এখন আমরা 2 এ বসাবো। m এর মান 2 এ বসিয়ে তো m আমার সব জায়গায় বসাতে হবে। তো আমি কত পাচ্ছি, 6 ইনটু m এর মান এটা হবে, তো মাইনাস আছে, তো m এর মান আমরা এই সমীকরণের মধ্যে বসাবো। তো m এর মধ্যে একটা মাইনাস আছে, অর্থাৎ 6n তার সঙ্গে মাইনাস গুণ হবে, মাইনাস 6n ইনটু m এর মান 3l প্লাস 5n। এখানে কোনো m নেই তাই আমি লিখবো মাইনাস 2nl। আবার এখানে m এর মান বসাতে হবে, তো এখানেও মাইনাস চলে আসবে, মাইনাস 5l ইনটু এটা হবে 3l প্লাস 5n ইকুয়াল টু 0। তো এটাকে এখন আমার সিম্পলিফাই করে নিতে হবে। তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত, মাইনাস, তো সর্বপ্রথম আমি যে কাজটা করবো সবার মধ্যে মাইনাস গুলো আমি তুলে দেই, অর্থাৎ মাইনাস দিয়ে আমি যদি গুণ করি তাহলে এই সবগুলো কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তো এখন আমি গুণ করে দিলে পাবো 18 ln প্লাস 30 n স্কয়ার প্লাস 2nl প্লাস 15 l স্কয়ার প্লাস 25 ln ইকুয়াল টু 0। এখন এই টাইপের সমীকরণগুলোকে তোমরা সাজানোর চেষ্টা করবে একটি স্কয়ার, একটি গুণফল আর একটি স্কয়ার আকারে, অর্থাৎ আমি যদি n স্কয়ার লিখি তারপরে nl তারপরে l স্কয়ার লিখবো, এইভাবে সাজাবো। তো আমি এখানে n স্কয়ার পাচ্ছি 30n স্কয়ার, n স্কয়ার হয়ে গেল। এখন nl গুলো সাজাবো, এখানে 2nl, এখানে 25টা আর এখানে 18টা, অর্থাৎ এই দুটো মিলে 20 প্লাস 25 টোটাল হচ্ছে 45 nl প্লাস l স্কয়ার হচ্ছে 15 l স্কয়ার ইকুয়াল টু 0। তো তোমরা খেয়াল করে দেখবে এই টাইপের আসার পর কাটাকুটি যাক বা না যাক, অর্থাৎ এখানে যেমন 15 আমার কেটে যাচ্ছে সবার মধ্যে থেকে, বা কমন নিয়ে 15 কে আমি তুলে দিতে পারছি। তো এখানে পাচ্ছি আমি 2n স্কয়ার প্লাস 3nl প্লাস l স্কয়ার ইকুয়াল টু 0। তো এই টাইপের আসার পর সেটাকে একটা তোমরা উৎপাদকের বিশ্লেষণ করার চেষ্টা করবে। সবসময় উৎপাদকের বিশ্লেষণ আসবে, এখানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তো উৎপাদকের বিশ্লেষণ করলে আমি যেটা পাচ্ছি 2n স্কয়ার প্লাস 2nl প্লাস nl প্লাস l স্কয়ার ইকুয়াল টু 0।
অর্থাৎ এখান থেকে 2n কমন নিলে পাবো আমি n প্লাস l, এখান থেকে l কমন নিলে n প্লাস l ইকুয়াল টু 0। বাকি পার্টটা আমি রাইট হ্যান্ড সাইডে করছি, দেখো। তো এখান থেকে পাবো আমি n প্লাস l ইন্টু 2n প্লাস l ইকুয়াল টু 0। তো এইরকম সমীকরণ ইকুয়াল টু 0 আসলে আমরা কি লিখতে পারি, হয় এটা 0 নতুবা এটা 0। সুতরাং n প্লাস l ইকুয়াল টু 0 বা 2n প্লাস l ইকুয়াল টু 0, যেটা ইমপ্লাইজ করবে n ইকুয়াল টু মাইনাস l বা এখান থেকে l ইকুয়াল টু মাইনাস 2n। তো ভিউয়ার্স, দুই ক্ষেত্রেই আমাকে n ই বের করতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। একপাশে তুমি n ইকুয়াল টু বের করলে, একপাশে l ইকুয়াল টু বের করলে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, তোমার যেভাবে সুবিধা হয় সেভাবে করবে। এখানে আমি দুপাশে l ও বের করতে পারতাম, কিন্তু কখনো কখনো ইকুয়েশন এরকম থাকে, এখানে যেমন 2n প্লাস l আছে, তাহলে তুমি l বের করলে অটোমেটিক মাইনাস 2n পাচ্ছ, সেক্ষেত্রে তোমার ভগ্নাংশ হচ্ছে না। কিন্তু তুমি যদি এখান থেকে n বের করতে তাহলে কিন্তু l/2 একটা ভগ্নাংশ আসতো। তো তোমরা চেষ্টা করবে এই ভগ্নাংশগুলোকে এড়িয়ে যাওয়ার। আমি কেন বলছি, এখানে 2n প্লাস l আছে, আবার এদিকে দেখা গেল n প্লাস 2l আছে। তোমরা এই চক্করে পড়বে না যে দুটোকেই আমি l ই বের করতে হবে বা দুটোকে n বের করতে হবে, এটা না। একটার থেকে n করলে, একটার থেকে m করলে বা l করলে তাতে কোনো সমস্যা নেই। যেমন আমি এখানে করেছি, একটি l ইকুয়াল টু করলাম, আর একটি n ইকুয়াল টু করলাম, আর একটি l ইকুয়াল টু করলাম, সেটা নিয়ে আমার প্রবলেম কোনো হবে না। তো দেখো এখন, তো n ইকুয়াল টু মাইনাস l, এখানে দু রকম শব্দ এসেছে। তো n ইকুয়াল টু মাইনাস l হলে এই যে আমরা এডিশনাল যে ফর্মুলাটি পেয়েছি 3 নাম্বার থেকে, এখানে বসাবো। 3 থেকে কি পাবো, আমি m এর ভ্যালু পাবো l এর মাধ্যমে। তো m ইকুয়াল টু মাইনাস, এবার n এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও। সরি, এখানে 3l ছিল, 3l থাকবে। এবার 5n এর জায়গায় আমরা যদি n এর জায়গায় মাইনাস l বসাই, তাহলে 5n ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস 5l। ঠিক আছে, তাহলে এখান থেকে হিসাব করে পাচ্ছি আমরা মাইনাস 12 মানে প্লাস 12। দেখো, প্লাস 12 পাচ্ছি, অর্থাৎ m কে আমি l এর মাধ্যমে আনতে পারলাম এবং n অলরেডি l এর মাধ্যমে আছে। সুতরাং একটি সরলরেখার ডিআরএস, আমরা ডিসিস বলবো না কারণ এগুলোর সময় কনস্ট্যান্ট গুণ আছে। তো একটি সরলরেখার ডিআরএস কত হবে, আমরা জানি ডিআরএস গুলোকে কি l m n এই ফরম্যাটে তো লিখবো, আর ডিসিস কে আমরা ডিআরএস বলতেই পারি। তো l m n এই ফরম্যাটে লিখতে গেলে একটি l, m, m এর ভ্যালু কত 12, আর একটি n এবং n এর ভ্যালু কত মাইনাস l। দেখো, তিনটাকেই আমি l এর মাধ্যমে আনতে পারছি, অর্থাৎ এখান থেকে সুন্দরভাবে আমি যদি l গুলো কেটে দেই, তাহলে পাবো আমি 1 1 2 -1। এইভাবে আমি একটি সরলরেখার ডিআরএস পেয়ে গেলাম। তো এখানে যেমন আমি l ইকুয়াল টু মাইনাস l ধরে করেছি, এবার তারপরে যে আরেকটি পার্ট আছে, এবার সেই পার্ট নিয়ে করার সময় হয়েছে। তো দেখো, আবার l ইকুয়াল টু মাইনাস 2n হলে 3 থেকে, তো আবার আমরা 3 ইউজ করব। এবার যেগুলো আসবে সেগুলো কিন্তু n এর মাধ্যমে আসবে। তো এখানে কি হবে, m ইকুয়াল টু মাইনাস আগে ছিল, এবার আমরা l এর ভ্যালু বসাবো। তো l এর ভ্যালু যদি মাইনাস 2n হয়, তাহলে এখানে হবে মাইনাস 6n এবং প্লাস 5n ছিল এখানে প্লাস 5n, অর্থাৎ ইকুয়াল টু এটা মাইনাস n মাইনাস প্লাস n। সুতরাং প্রথমে একটি সরলরেখার ডিআরএস বেরোলো, এবার আমরা অপর সরলরেখা লিখব। সুতরাং অপর সরলরেখার ডিআরএস। এবার কি হবে, আবার সেই এলিমেন্ট। তো এবার l এর মান বসাতে হবে। l এর মান কত, মাইনাস 2n, m হচ্ছে n,
এল এম এন, আর এন তো নিজেই এন, অর্থাৎ এবার সব এন দিয়ে আসলো। একইভাবে এখান থেকেও সবগুলো এন কেটে গিয়ে আমরা পাবো -2 1 1। তো দুটো সরলরেখার ডিআরএস আমরা বের করে ফেললাম। এখন তাদের মধ্যবর্তী কোণের সূত্র আমরা জানি, সেই সূত্র অ্যাপ্লাই করলেই আমরা পেয়ে যাব। দেখো তো যেমন বলেছিলাম সূত্র লেখার সময় সূক্ষ্মকোণ পদ্ধতি তোমরা উল্লেখ করে দিবে। সুতরাং সরলরেখা দুটির মধ্যবর্তী সূক্ষ্মকোণ থিটা হলে cos থিটা ইকুয়াল টু মড অফ, গুণ করবে 1 ইনটু -2 অর্থাৎ -2 প্লাস 2 ইনটু 1 অর্থাৎ 2 প্লাস -1 ইনটু 1 -1। এই হচ্ছে উপরের গুণফলগুলো, এবং যেহেতু এগুলো ডিআরএস তাই রুট ওভার উপরে হবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার অর্থাৎ 1 প্লাস 4 প্লাস 1, এবং এর জন্য হবে 4 1 স্কয়ার মানে আবার একটি 1 প্লাস আরেকটি 1। তাহলে আমরা পাচ্ছি উপরে হয়ে যাচ্ছে অনলি 1, কারণ -2 আর +2 চলে যাবে, উপরে থাকবে -1, তার মড করলে 1 পাবো আমরা, এবং নিচে হয়ে যাচ্ছে √6 দ্যাট ইজ 1/6। অর্থাৎ সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হলে cos থিটা ইকুয়াল টু পাচ্ছি আমরা 1/6, দেয়ারফর থিটা ইকুয়াল টু cos ইনভার্স 1/6। তোমরা দেখো এটাই তোমাদের এই কোশ্চেনের অ্যানসার। তো ভিউয়ার্স, এইভাবে তোমরা এই টাইপের প্রবলেমগুলি সলভ করতে পারবে। এখানকার এই টাইপের প্রবলেমগুলি এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং দীর্ঘ উত্তরধর্মীতে এরকম আরো কয়েকটি সমস্যা আছে যেগুলো একটু টাফ। তো আমি যে এক্সাম্পলগুলো তোমাদের দেখালাম, এই এক্সাম্পল এবং বইয়ের এক্সাম্পলের সাহায্যে আশা করি সংক্ষিপ্ত পর্যন্ত সমস্ত সমস্যা ইজিলি সলভ তোমরা করতে পারবে। তার মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং দীর্ঘ উত্তরধর্মীর কয়েকটি মানে 1 থেকে 4 পর্যন্ত প্রবলেমগুলি খুব ইম্পর্টেন্ট আছে বলা যায়, কিন্তু খুব একটা বেশি পরীক্ষায় আসে না। তারপর আমি বলবো তোমরা প্র্যাকটিস করে রেখো, বইয়ে এক্সাম্পল পেয়ে যাবে, সেই এক্সাম্পল ফলো করো, এবং বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের সেগুলোর সলিউশন দিয়ে দেওয়ার। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই চ্যাপ্টারটি সম্বন্ধে। তো আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন এপিসোড নিয়ে।